প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বজুড়ে করোনা ভাইরাস কোভিড-19 এর দুর্যোগকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আতিয়ার রহমান, সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা, সরকারি এমএম কলেজ, যশোর। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের যে কোর্সটি পাঠদান করব সেটি হলো ব্যবস্থাপনা বিষয়ে সম্মান তৃতীয় বর্ষের ট্যাক্সেশন ইন বাংলাদেশ। এই কোর্সটি ইতিমধ্যে আমরা 5টি ক্লাস নিয়েছি। আজকে আমাদের 6ষ্ঠ ক্লাস। তোমরা সবাই অবশ্যই মনোযোগ দিয়ে সহকারে ক্লাসটি শুনবে এবং উপভোগ করবে, যেন ভালোভাবে তোমরা ক্লাসটি বুঝতে পারো। আমরা সেই চেষ্টাই করব। তাহলে চলো আমরা আমাদের পাঠদান কর্মসূচি শুরু করি। তোমাদেরকে আবারও স্বাগতম। যে বিষয়টা আগে তোমাদেরকে বলেছিলাম আমি, যে আমি তোমাদেরকে পাঠদান করব ব্যবস্থাপনা বিষয়ে সম্মান তৃতীয় বর্ষের ট্যাক্সেশন ইন বাংলাদেশ কোর্সটি। আজকে আমাদের লেকচার নম্বর 6। আর আমাদের আজকে পাঠদানের আলোচ্য বিষয় হলো সিকিউরিটি সুদ হতে আয়। সিকিউরিটি সুদ খাতে আয়, এই বিষয়টা নিয়ে আমরা বা এই অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আসো, সিকিউরিটি সুদ কি? সিকিউরিটি সুদ বলতে আমরা কি বুঝি বা কি জানি সেটা। 1984 সালের আয়কর অধ্যাদেশের 22 ধারা অনুসারে সরকারি বা সরকার অনুমোদিত সিকিউরিটি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ঋণপত্র বা জাতীয় সঞ্চয় পরিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সেভিং ইনস্ট্রুমেন্ট হতে যে সুদ পাওয়া যায় তাকে সিকিউরিটি সুদ খাতে আয় বলে। তাহলে তোমরা আবার খেয়াল করো যে আমাদের 1984 সালের আয়কর অধ্যাদেশের 22 ধারায় কিন্তু সিকিউরিটি সুদ খাতের কথা বলা আছে, এবং সেটা করযোগ্য আয়। সিকিউরিটি সুদের সাথে যে আয় হয় সেটা আমাদের কর ধার্য করতে হয়। তার উপরে কিছু কিছু আছে কর প্রদান করতে হয় না, কিছুর উপর কর প্রদান করতে হয়। তাহলে আমরা সিকিউরিটি সুদ হতে খাতে আয় বলতে কি বোঝাচ্ছি, যে 1984 সালের আয়কর অধ্যাদেশের 22 ধারা অনুসারে সরকারি বা সরকার অনুমোদিত সিকিউরিটি, সরকারি বা সরকার অনুমোদিত সিকিউরিটি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ঋণপত্র বা জাতীয় সঞ্চয় পরিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সেভিং ইনস্ট্রুমেন্ট হতে যে সুদ পাওয়া যায় তাকে সিকিউরিটি সুদ খাতে আয় বলে। সুতরাং সরকারি সিকিউরিটি হতে প্রাপ্ত সুদ এবং বাণিজ্যিক সিকিউরিটি হতে প্রাপ্ত সুদ সিকিউরিটির সুদ খাতে আয়ের অন্তর্ভুক্ত। তাহলে আমরা আগে বলছি যে উপরে বলা ছিল যে সরকারি বা সরকার অনুমোদিত সিকিউরিটি, আর একটা কি বলা ছিল যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কোম্পানি কর্তৃক স্বীকৃত। তার মানে সরকার বা সরকারি অনুমোদিত, তাহলে সেটা সরকারি সিকিউরিটি, আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কোম্পানি কর্তৃক স্বীকৃত সিকিউরিটি সেটা বাণিজ্যিক সিকিউরিটি। সেই জন্য এখানে বলা আছে যে সুতরাং সরকারি সিকিউরিটি হতে প্রাপ্ত সুদ এবং বাণিজ্যিক সিকিউরিটি হতে প্রাপ্ত সুদ সিকিউরিটি সুদ খাতে আয়ের অন্তর্ভুক্ত। সরকারি সিকিউরিটি বলতে আমরা কি বুঝাচ্ছি? সরকারি সিকিউরিটি বলতে সরকারি প্রতিজ্ঞাপত্র, ট্রেজারি বিল, স্টক সার্টিফিকেট, বাহক বন্ড, সরকারি ঋণ ইত্যাদিকে বোঝায়। তাহলে আমরা সরকারি সিকিউরিটি বলতে কি বুঝালাম, যে সরকারি সিকিউরিটি কোনগুলো? যে সরকারি সিকিউরিটি বলতে বোঝাচ্ছে সরকারি প্রতিজ্ঞাপত্র, ট্রেজারি বিল, স্টক সার্টিফিকেট, বাহক বন্ড, সরকারি ঋণ ইত্যাদিকে বোঝাচ্ছে। আর সরকারি ঋণপত্র স্থানীয় কর্তৃপক্ষ যেমন মিউনিসিপ্যালিটি, সিটি কর্পোরেশন, পোর্ট ট্রাস্ট ইত্যাদি বা কোনো কোম্পানি কর্তৃক স্বীকৃত সিকিউরিটি বা ঋণপত্র বাণিজ্যিক সিকিউরিটির অন্তর্গত। তাহলে বাণিজ্যিক সিকিউরিটি কোনগুলো বলছি? মিউনিসিপ্যালিটি, সিটি কর্পোরেশন, পৌর কর্পোরেশন, পোর্ট ট্রাস্ট ইত্যাদি বা কোনো কোম্পানি কর্তৃক স্বীকৃত সিকিউরিটি বা ঋণপত্র বাণিজ্যিক সিকিউরিটির অন্তর্গত। আর একটা কি ছিল আমাদের? জাতীয় সঞ্চয় পরিদপ্তর কর্তৃক স্বীকৃত সেভিং ইনস্ট্রুমেন্ট। সেগুলো কোনগুলো? যে জাতীয় সঞ্চয় পরিদপ্তর কর্তৃক স্বীকৃত সেভিং ইনস্ট্রুমেন্ট বলতে বোঝায় প্রতিরক্ষা সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, 6 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং জামানত সঞ্চয়পত্রকে বোঝায়। তাহলে আমাদের এখানে আমরা 3টা গ্রুপে মোটামুটি ভাগ করেছি। একটা দেখা আছে আমাদের সরকারি সিকিউরিটি, আর একটা আমরা বাণিজ্যিক সিকিউরিটি, আর একটা বলছি আমরা এখানে যে
জাতীয় সঞ্চয় পরিদপ্তর কর্তৃক স্বীকৃত সেভিং ইনস্ট্রুমেন্ট, সেগুলো প্রতিরক্ষা সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, 6 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং জামানত সঞ্চয়পত্র। এগুলোকে বলা হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের জাতীয় সঞ্চয় পরিদপ্তর কর্তৃক স্বীকৃত সেভিং ইনস্ট্রুমেন্ট যেগুলো। তাহলে আমাদের কোন যে বিষয়গুলো সরকারি, কোনগুলো বাণিজ্যিক, সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। কারণ পরবর্তীতে যখন আমরা অঙ্কের দিকে চলে যাব তখন কিন্তু আমাদের এগুলো আলাদা আলাদা খাত করে অঙ্কের ভিতরে দেখিয়ে দিতে হবে যে সরকারি সিকিউরিটি কোনগুলো আর বাণিজ্যিক সিকিউরিটি কোনগুলো, সেগুলো আমরা আলাদাভাবে লিখে সেখানে আমরা অঙ্কর সমাধান করব। তাহলে তোমরা এগুলো অত্যন্ত ভালো করে পড়বে, তাহলে আমরা সরকারি সিকিউরিটি সুদ খাতে আয়, সেটা আমাদের আয়কর অধ্যাদেশের 22 ধারায় উল্লেখ আছে, সেটাও তোমাদেরকে মনে রাখতে হবে। এবার আসো অনুমোদনযোগ্য খরচ সমূহ। সিকিউরিটি সুদ খাতে যে আয় অর্জিত হলো, যে আয় করা হলো, সেই সিকিউরিটি সুদ খাতে আয় থেকে কিছু কিন্তু অনুমোদনযোগ্য খরচ আছে, কিছু খরচকে আমরা বাদ দিয়ে অবশিষ্ট টাকা আমাদের আয়ের সাথে দেখাতে পারি। সেটা এখানে কি বলা আছে দেখো, আয়কর অধ্যাদেশের 23 ধারা অনুসারে সিকিউরিটি সুদ খাতে আয় নির্ধারণের জন্য যে সকল খরচ সমূহ বাদ দেওয়া হয় তাকে অনুমোদনযোগ্য খরচ বলে। তাহলে অনুমোদনযোগ্য খরচ কোনগুলো? যে আয়কর অধ্যাদেশের 23 ধারা অনুসারে সিকিউরিটি সুদ খাতে আয় নির্ধারণের জন্য যে সকল খরচ সমূহ বাদ দেওয়া হয় সেগুলোকে বলা হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। তাহলে সিকিউরিটি সুদ যখন আমরা পাবো, সেখান থেকে যদি কিছু খরচ থাকে, অনুমোদনযোগ্য খরচ থাকে, সেইগুলো আমরা বাদ দিয়ে নেট যে সুদ থাকবে সেটা আমাদের আয়ের সাথে আমরা যোগ করে দেখাই দেবো। সেই ক্ষেত্রে আমাদের অনুমোদনযোগ্য খরচ কি কি আছে? অনুমোদনযোগ্য খরচ এখানে মাত্র দুইটি আছে, একটা হলো ব্যাংক কমিশন আর একটা হচ্ছে ঋণকৃত মূলধনের সুদ। ব্যাংক কমিশন কি? যখন সিকিউরিটির মালিক বা সিকিউরিটি ক্রেতা তার নির্দিষ্ট সময়তে সিকিউরিটির উপর যে সুদ পাবেন, সেই সুদটা যদি ব্যাংক আদায় করে দেন, ব্যাংক যদি আদায় করে দেন, তাহলে ব্যাংক অবশ্যই ফ্রি কোনো কাজ করবে না। তাহলে ব্যাংক কি করবে? সেই সিকিউরিটি সুদ আদায় করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন কেটে নেবে। তাহলে যে কমিশনটা কেটে নেবে, সেটা সেই সিকিউরিটির মালিক যে সুদ পেলো সেখান থেকে কমিশনটা বাদ দিয়ে অবশিষ্ট টাকাটা তার মোট আয়ের সাথে যোগ করে দেখাতে হবে। যেমন মনে করো যে একজন সিকিউরিটির মালিক সে নির্দিষ্ট সময় শেষে 5,000 টাকা সুদ পেয়েছে, সিকিউরিটি সুদ পেয়েছে, সেখান থেকে ব্যাংক হয়তো 300 টাকা কেটে নিয়েছে, তার ব্যাংক চার্জ বা ব্যাংক কমিশন গুলো কেটে নিয়েছে। তাহলে যখন আমরা অঙ্কেটা দেখাবো তখন আমরা লিখবো যে সিকিউরিটি সুদ খাতে আয় হচ্ছে 5,000 বাদ ব্যাংক কমিশন 300, তাহলে থাকলো বাদ বাকি থাকলো 4,700 টাকা, সেটা আমরা মোট আয়ের সাথে যোগ করে দেখা দেবো। তদ্রূপ ঋণকৃত মূলধনের সুদ, এটা হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। ঋণকৃত মূলধনের সুদ কিভাবে? যখন সিকিউরিটির মালিক বা সিকিউরিটি ক্রেতা তার সিকিউরিটি ক্রয়ের সময় ক্রয়কৃত অর্থ যদি সে ঋণ করে নিয়ে থাকে, যদি তার নিজস্ব অর্থ না থাকে, সে যদি ঋণ করে এই সিকিউরিটি ক্রয় করে থাকে, তাহলে সিকিউরিটি ক্রয় করার পরে যে সিকিউরিটি খাতে যে আয় বা সুদ সে পেল, পরবর্তীতে সেই আয় বা সুদ থেকে সে যে ঋণ নিয়েছিল, সেই ঋণের সুদটা এখানে বাদ দিতে হবে। ঋণের সুদটা সেই খরচ হিসেবে, অনুমোদনযোগ্য খরচ হিসেবে বাদ দিয়ে অবশিষ্ট টাকা সে আয়ের সাথে যোগ করে দেবে। তার মানে তার নিজের টাকা ছিল না, কিন্তু সে ঋণ করে সেই ঋণের টাকা দিয়ে সিকিউরিটি ক্রয় করেছে। এখন ঋণের টাকা দিয়ে সিকিউরিটি ক্রয় করেছে, সেখানে সিকিউরিটি থেকে সে কিছু আয় বা সুদ পেয়েছে, সেখান থেকে এবং যেহেতু সে ঋণ করেছিল, ঋণেরও তাহলে কিছু সুদ হয়েছে, তাহলে সেই ঋণের সুদটা সেখান থেকে সে বাদ দিয়ে তারপরে অবশিষ্ট টাকা সে মোট আয়ের সাথে যোগ করে দেবে। তাহলে তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে আমরা অনুমোদনযোগ্য খরচ আমাদের দুটি, একটা হলো ব্যাংক কমিশন আর একটা হলো ঋণকৃত মূলধনের সুদ। যেহেতু এখানে মাত্র অনুমোদনযোগ্য খরচের সংখ্যা খুবই কম, অবশ্যই তোমাদের এটা মনে থাকবে এবং তোমরা মনে রাখার চেষ্টা করবে। এখন আসো সিকিউরিটি শ্রেণী বিভাগ। সিকিউরিটিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, সেই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। সিকিউরিটির শ্রেণী বিভাগ, সিকিউরিটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সিকিউরিটিকে তাহলে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে, যথা সরকারি সিকিউরিটি এবং বাণিজ্যিক সিকিউরিটি, যেটা আমরা সংজ্ঞার ভিতরেই কিছুটা আজ করতে পেরেছিলাম যে সিকিউরিটি দুই প্রকার, একটা হলো সরকারি সিকিউরিটি আর একটা হলো বাণিজ্যিক সিকিউরিটি। সরকারি সিকিউরিটিটা কি জিনিস? সরকারি সিকিউরিটি বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইস্যুকৃত বিভিন্ন প্রকার সিকিউরিটিকে বোঝায়। তার মানে সরকারি সিকিউরিটি বলতে আমরা কি বোঝাচ্ছি? যে বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইস্যুকৃত বিভিন্ন প্রকার সিকিউরিটিকে বোঝায়। সেই সিকিউরিটি গুলো কি কি? সেই সিকিউরিটি গুলো হচ্ছে জাতীয় বন্ড, বিশেষ ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল, বাহক বন্ড ইত্যাদি। তাহলে সরকারি সিকিউরিটি
আমরা কি বোঝালাম যে বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই স্বীকৃত বিভিন্ন প্রকার সিকিউরিটিকে বোঝাচ্ছি আমরা সরকারি সিকিউরিটি গুলো কি হতে পারে সেই সরকারি সিকিউরিটি গুলো হচ্ছে আমাদের জাতীয় বন্ড, বিশেষ ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল, বাহক বন্ড ইত্যাদি। এখন দেখো সরকারি সিকিউরিটি আবার দুই প্রকার। এই যে সরকারি সিকিউরিটি আমরা 1 নম্বরে যে আলোচনা করলাম এটা আবার দুই ধরনের। একটা কি আছে ক নম্বরে আমরা বলছি করমুক্ত সরকারি সিকিউরিটি আর খ নম্বরে আমরা বলছি করযোগ্য সরকারি সিকিউরিটি। তোমরা এই নাম দেখেই বুঝতে পারছো করমুক্ত সরকারি সিকিউরিটি আর করযোগ্য সরকারি সিকিউরিটি। তার মানে করমুক্ত মানে তার উপরে কর দিতে হবে না, এটা তো নাম শুনেই বোঝা যাচ্ছে। আর একটা হলো করযোগ্য মানে তার উপর কর ধার্য করা যাবে। তাহলে আসো আমরা এই করমুক্ত সরকারি সিকিউরিটিটা কি জিনিস সেটা নিয়ে কথা বলি। করমুক্ত সরকারি সিকিউরিটি বলছে যে সরকারি সিকিউরিটি সুদ করমুক্ত, অর্থাৎ যে সিকিউরিটির মালিককে সিকিউরিটি হতে প্রাপ্ত সুদের উপর কর দিতে হয় না তাকে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ বলে। সেটা আমরা নামেই বুঝে ফেলেছি যে করমুক্ত সরকারি সিকিউরিটি, তার মানে করমুক্ত এই সিকিউরিটি সুদ হতে কোনো কর দেওয়া লাগবে না। সেটা এখানে বলা হয়েছে যে সরকারি সিকিউরিটি সুদ করমুক্ত, অর্থাৎ যে সিকিউরিটির মালিককে সিকিউরিটিতে প্রাপ্ত সুদের উপর কর দিতে হয় না তাকে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ বলে। এই সিকিউরিটি সুদের আয়ের উপর কোনো খরচ অনুমোদনযোগ্য নহে। যেহেতু এইটার উপর কোনো করই দেওয়া হচ্ছে না সুতরাং সেখানে অনুমোদনযোগ্য খরচের কোনো প্রশ্নই আসে না। যেটা আমরা আগে আলোচনা করলাম যে অনুমোদন খরচ হলো দুই রকম, একটা হচ্ছে ব্যাংক কমিশন আর একটা হলো মূলধনের সুদ। তাহলে এখানে যেহেতু এই করমুক্ত সরকারি সিকিউরিটি হতে যে সুদ বা আয় হচ্ছে সেটা যেহেতু আমাদের কর দিতে হচ্ছে না তার উপরে, সুতরাং সেটা আমরা মোট আয়ের অন্তর্ভুক্ত করব না এবং সেখানে অনুমোদনযোগ্য খরচও আসবে না। এই সুদ হতে বা এই করমুক্ত সিকিউরিটি সুদ হতে যে আয় হবে তার থেকে আমরা কোনো অনুমোদনযোগ্য খরচ বাদ দিতে পারবো না। তারপরে আসো করযোগ্য সরকারি সিকিউরিটি। করযোগ্য সরকারি সিকিউরিটি তার মানে যে সরকারি সিকিউরিটি হতে প্রাপ্ত সুদের উপর করদাতাকে কর দিতে হয় তাকে করযোগ্য সরকারি সিকিউরিটির সুদ বলে। তাহলে তোমরা নামেই বুঝতে পারছো যে যে সরকারি সিকিউরিটি হতে প্রাপ্ত সুদের উপর করদাতাকে কর দিতে হয় অথবা সিকিউরিটির মালিককে কর দিতে হয় তাকে করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ বলে। এই ধরনের সিকিউরিটির সুদ হতে উৎসস্থলে কর আদায় করা হয়। এই ধরনের সিকিউরিটি সুদ হতে উৎসস্থলে তার মানে যেখান থেকে সুদটা পাওয়া যাচ্ছে সেখানেই আমাদের উৎসস্থলে করটা কেটে নেয়। আদায়কারী যারা কর্তৃপক্ষ আছে যারা সুদ আদায় করে দেন তারা আমাদেরকে যে সিকিউরিটির মালিক যিনি তাকে সুদ প্রদান করার ক্ষেত্রে তাকে বলে যে আপনার সুদ এত টাকা এবং এখানে আমরা কেটে রেখেছি কর হিসেবে এত টাকা কেটে রেখেছি। তার মানে উৎসস্থলে কেটে নিয়ে বাদ বাকি টাকা তাকে ক্যাশ অথবা তার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেয়। তাহলে তোমরা খেয়াল করো যে যে সরকারি সিকিউরিটি হতে প্রাপ্ত সুদের উপর করদাতাকে কর দিতে হয় অথবা সিকিউরিটি মালিককে কর দিতে হয় তাকে করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ বলে। এই ধরনের সিকিউরিটি সুদ হতে উৎসস্থলে কর আদায় করা হয়, যেখান থেকে সুদ পাওয়া যাচ্ছে সেখান থেকেই কর কেটে নেয়। করযোগ্য সরকারি সিকিউরিটি আবার দুই প্রকার। এই করযোগ্য সরকারি সিকিউরিটি আবার আছে দুই প্রকার। তার মানে আমরা সরকারি সিকিউরিটি বলছিলাম দুই রকম, একটা হচ্ছে করমুক্ত সরকারি সিকিউরিটি আর করযোগ্য সিকিউরিটি। এই করযোগ্য সরকারি সিকিউরিটি আবার দুই রকম। সেগুলো কি কি দেখো, একটা হচ্ছে কর অগ্রিম সরকারি সিকিউরিটি আর একটা হচ্ছে সরকারি সেভিং ইনস্ট্রুমেন্ট। একটা হচ্ছে কর অগ্রিম সরকারি সিকিউরিটি আর একটা হলো সরকারি সেভিংস ইনস্ট্রুমেন্ট। তার মানে করযোগ্য সিকিউরিটিকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা কর অগ্রিম সরকারি সিকিউরিটি আর সরকারি সেভিংস ইনস্ট্রুমেন্ট। কর অগ্রিম সরকারি সিকিউরিটিটা কি জিনিস খেয়াল করো। কর অগ্রিম সরকারি সিকিউরিটি বোঝাই যাচ্ছে নামে যে কর আগে দিয়ে অগ্রিম আগে ভাগে কর দিয়ে দেওয়া। যে করযোগ্য সরকারি সিকিউরিটি হতে সুদ অর্জিত হওয়ার পূর্বেই তার মানে এখনো সুদ পাওয়া যায়নি অর্জিত হয়নি তার আগেই অর্থাৎ সিকিউরিটি বিক্রয়ের সময় উহা সুদের উপর অগ্রিম কর আদায় করা হয় তাকে কর অগ্রিম সরকারি সিকিউরিটি বলে। তাহলে খেয়াল করো যে করযোগ্য সরকারি সিকিউরিটি হতে সুদ অর্জিত হওয়ার পূর্বেই এখনো সুদ পাওয়া যায়নি অর্জিত হয়নি অর্থাৎ সিকিউরিটি বিক্রয়ের সময় উহা সুদের উপর অগ্রিম কর আদায় করা হয় তাকে কর অগ্রিম সরকারি সিকিউরিটি বলে। তার মানে যখন সিকিউরিটিটা বিক্রয় করবে তখন বিক্রয় করার সময়ই অগ্রিম কর করে কেটে নেবে। কিভাবে অগ্রিম কর কেটে দিবে, যখন সিকিউরিটিটা বিক্রয় করবে তখন খেয়াল করবে এটা কত টাকা সিকিউরিটি, তার মেয়াদ কত, সুদের হার কত। যদি তার যে মেয়াদ আছে সুদের হার আছে তার উপরে তারা অগ্রিম আগে সুদ কত পাবে
সিকিউরিটির মালিক নির্দিষ্ট মেয়াদ শেষে কত সুদ পাবে সেটাকে ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করে তার উপরে 5% কর কত হয় সেই 5% করটা কেটে এই যে করটা হবে আর সিকিউরিটির মূল্যটা যেটা হবে সেটা দুটো যোগ করে একসাথে সিকিউরিটির মূল্য বাবদ সিকিউরিটির ক্রেতার কাছ থেকে আদায় করে নেবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিভাবে সেটা আমরা এখানে অঙ্কের মাধ্যমে দেখাই দেব। কিন্তু তারপরেও আমি আবার বলতেছি যে কর অগ্রিম সিকিউরিটি হচ্ছে যে সিকিউরিটি যখন বিক্রয় করা হবে, বিক্রয় করার সময় সেই সিকিউরিটির একটা নির্দিষ্ট মূল্য থাকে এবং সিকিউরিটির সুদের হার কত থাকে এবং সময় উল্লেখ থাকে। তাহলে নির্দিষ্ট যে সময় উল্লেখ থাকবে সেই সময়ে ওই সুদের হারে কত টাকা সুদ আসবে এটা সিকিউরিটি বিক্রেতা ওই সুদটা নির্ণয় করবেন। নির্ণয় করে সেই সুদের উপর 5% কর ধরবেন। ধরে যে পরিমাণ কর আসবে সেই করটা সিকিউরিটির মূল্যের সাথে যোগ করে সিকিউরিটির ক্রেতার কাছ থেকে ওই টাকাটা আদায় করে তারপরে তার কাছে সিকিউরিটিটা বিক্রি করবেন। তার মানে করটা আগেই নিয়ে নিল। যখন সে নির্দিষ্ট মেয়াদ শেষে সুদ পাবেন তখন আর তাকে কর দেওয়া লাগবে না। সে আগেই যেহেতু কর দিয়ে ক্রয় করে নিচ্ছে সিকিউরিটি, সুতরাং পরবর্তীতে সে শুধু ইন্টারেস্ট পুরাটাই পেয়ে যাবে বা আয়টা পুরাটাই পেয়ে যাবে, সিকিউরিটির সুদ বা আয়টা পুরাটাই পেয়ে যাবে। তখন আর কোনো কর কাটা হবে না, যেহেতু সে সিকিউরিটি ক্রয় করার সময় আগেই কর দিয়ে তারপরে ক্রয় করেছে। ঠিক আছে? তাহলে এখানে তোমরা সেটা খেয়াল করো যে আমরা বলছি যে করযোগ্য সরকারি সিকিউরিটি হতে সুদ অর্জিত হওয়ার পূর্বেই অর্থাৎ সিকিউরিটি বিক্রয়ের সময় বা সুদের উপর অগ্রিম কর আদায় করা হয় তাকে কর অগ্রিম সরকারি সিকিউরিটি বলে। সিকিউরিটি বিক্রয়ের সময় উহার উপর 5% হিসাবে উৎসে অগ্রিম কর আদায় করা হয়, যেটা আমি এতক্ষণ বললাম যে সিকিউরিটি বিক্রয়ের সময়ই উহার উপর 5% হিসাবে উৎসে অগ্রিম কর আদায় করে নেয়। যখন বিক্রি করবে সে সিকিউরিটি তখনই কিন্তু উৎসে 5% কর কেটে নেবে, কিন্তু সিকিউরিটি মূল্যের উপর কাটবে না। তোমরা সবসময় খেয়াল করবা সিকিউরিটির মূল্যের উপরে কিন্তু এই 5% কাটবে না। ওই সিকিউরিটির একটা নির্দিষ্ট মেয়াদ আছে, ওই সিকিউরিটির মূল্য আছে, সিকিউরিটির একটা সুদের হার আছে। তাহলে ওই নির্দিষ্ট মেয়াদ শেষে ওই সিকিউরিটি থেকে কত টাকা সুদ পাওয়া যাবে সেই সুদের উপরে 5% কর কেটে নেবে। ঠিক আছে? সেটা আমরা এখানে একটা উদাহরণের মাধ্যমে দেখাই দিছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। যেমন জনাব সামাদ 1 জুলাই 2016 তারিখে 2 বছর মেয়াদি 1 লক্ষ টাকার 14% হারে করযোগ্য সরকারি সিকিউরিটি ক্রয় করার জন্য আবেদন করেন। তাহলে খেয়াল করো, জনাব সামাদ 1 জুলাই 2016 তারিখে কয় বছর মেয়াদি? 2 বছর। আমি যেটা বলছিলাম একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, তাহলে এখানে মেয়াদ হলো 2 বছর মেয়াদি। কত টাকার? 1 লক্ষ টাকা সিকিউরিটি। আর সেখানে সিকিউরিটির উপর সুদের হার কত? 14%। এই 14% হারে সে 2 বছর মেয়াদি 1 লক্ষ টাকার একটা সিকিউরিটি ক্রয় করার জন্য আবেদন করেছে। যখন আবেদন করেছেন তখনই কিন্তু সিকিউরিটি বিক্রেতা কি করবে? বিক্রেতা চিন্তা করবে তখন এই 1 লক্ষ টাকার 14% হারে 2 বছরের সুদ কত আগে বের করবে। তাহলে 1 লক্ষ টাকা 14% হারে 2 বছরের সুদ হয় 14 দুগুণে 28,000 টাকা। সেই 28,000 টাকার উপরে 5% উৎসে কর কত আসে সেই 5% করটা উনি কাটবেন। 5% কর কেটে যে করটা হয় সেইটে সিকিউরিটি মূল্য হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা, এর সাথে যোগ করে যে মূল্যটা পাওয়া যাবে সেই মূল্যে সিকিউরিটির বিক্রেতা ক্রেতার কাছে ওই মূল্যটা দাবি করবেন যে হ্যাঁ সিকিউরিটি যেহেতু এটা কর অগ্রিম সিকিউরিটি, সুতরাং এই সিকিউরিটি যেহেতু আপনি ক্রয় করছেন 1 লক্ষ টাকা প্লাস এর সাথে উৎসে কর হয়েছে এত টাকা, সেই করটা দিয়ে তারপর ক্রয় করেন। সেটা দিয়ে তারপর ক্রয় করতে হবে। সেটা দেখো আমরা এখানে করে দেখাই দিচ্ছি যে তাহলে আমরা কি বললাম, জনাব সামাদ 1 জুলাই 2016 তারিখে 2 বছর মেয়াদি 1 লক্ষ টাকার 14% হারে করযোগ্য সরকারি সিকিউরিটি ক্রয় করার জন্য আবেদন করেন। তাহলে এটা 2 বছর মেয়াদি এবং হলো 14% হারে 1 লক্ষ টাকা। তাহলে এই ক্ষেত্রে সিকিউরিটি বিক্রয়কারী জনাব সামাদকে মেয়াদান্তে প্রদেয় সুদের উপর মেয়াদান্তে কত টাকা সুদ দেবে, তাহলে সেই সুদটা বের করে আমরা 1 লক্ষ টাকা গুণ 14% গুণ 2 বছর, যেহেতু 2 বছর মেয়াদি আবেদন করেছে তাহলে এটা করলে 28,000 টাকা। এই ক্ষেত্রে সামাদকে কি বলছে, বিক্রয়কারী জনাব সামাদকে মেয়াদান্তে প্রদেয় সুদের উপর মেয়াদান্তে সুদ দেবে কত? 28,000 টাকা। এই টাকার উপর 5% হারে, তাহলে এই টাকার উপর 5% হারে কত হয় দেখো, 5% করে 1400 টাকা। 1400 টাকা কর সহ সর্বমোট এই যে সিকিউরিটির মূল্য 1 লক্ষ আর এই 1400 মোট হলো 1,01,400 টাকা আদায় করবে। তাহলে এই সিকিউরিটি ক্রেতা বিক্রেতাকে কত টাকা দিবে? 1,01,400 টাকা দিয়েই কিন্তু সে সিকিউরিটি ক্রয় করবে। সে অগ্রিম এই 1400 টাকা কর আগেই দিয়ে নিল ক্রয় করার সময়। পরবর্তীতে যখন সে মেয়াদ শেষে 2 বছর মেয়াদে যখন 28,000 টাকা সে সুদ পাবে তখন এর উপর আর কোনো কর আদায় করা হবে না।
সেটা বলো। দেখো, মেয়াদান্তে সিকিউরিটির মালিক বা বিনিয়োগকারী 28,000 টাকা সুদ সহ সর্বমোট, তার এই যে সিকিউরিটির মূল্য ছিল 1 লক্ষ টাকা আর সুদ 28,000 টাকা, মোট 1,28,000 টাকা পাবেন। এই অবস্থায় আর কোনো কর কাটা হবে না। কেন? যেহেতু সে আগেই কর দিয়ে দিয়েছে, ক্রয় করার সময় কর দিয়ে দিয়েছে, এখন তার আর কর দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে সেটা খেয়াল রাখতে হবে যে আমাদের কর অগ্রিম সরকারি সিকিউরিটি, এটা হচ্ছে ক্রয় করার সময় কর দিয়েই তারপরে ক্রয় করা হয়। সুতরাং এখানে পরবর্তীতে যে সুদটা আদায় হবে, যা সিকিউরিটিতে যে আয় হবে, তার উপর মেয়াদ শেষে আর কোনো কর কাটা হবে না। তোমরা এটা ভালো করে খেয়াল করবা মনোযোগ সহকারে, যে কর অগ্রিম সিকিউরিটিটা তাহলে কিভাবে এর কার্যকর বা ফাংশনটা কিভাবে হয়। ঠিক আছে, পরবর্তীতে আসো সরকারি সেভিং ইনস্ট্রুমেন্টস। সরকারি সেভিংস ইনস্ট্রুমেন্টস, সেভিংস ইনস্ট্রুমেন্ট কি কি আছে? সরকারি সেভিং ইনস্ট্রুমেন্ট বলতে জাতীয় সঞ্চয় পরিদপ্তর কর্তৃক ইস্যুকৃত প্রতিরক্ষা সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, 6 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, জামানত সঞ্চয়পত্রকে বোঝায়। যেটা আমরা আগেই আমাদের সংখ্যার ভিতরেও ছিল যে সরকারি সেভিংস ইনস্ট্রুমেন্ট। তাহলে সরকারি সেভিংস ইনস্ট্রুমেন্ট কোনগুলো? যে সরকারি সেভিংস ইনস্ট্রুমেন্ট বলতে জাতীয় সঞ্চয় পরিদপ্তর কর্তৃক ইস্যুকৃত প্রতিরক্ষা সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, 6 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং জামানত সঞ্চয়পত্রকে বোঝায়। তাহলে আমরা সরকারি সেভিংস ইনস্ট্রুমেন্ট কোনগুলো সেগুলো জানলাম। এই সঞ্চয়পত্রের সুদ হতে সুদ প্রদানকারী কর্তৃপক্ষ উৎসস্থলে 5% হারে কর কেটে রাখে। তাহলে এখানে এই যে সরকারি সেভিংস ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, সেখান থেকে এই সেভিংস ইনস্ট্রুমেন্ট যখন একজন ক্রেতা ক্রয় করে, তখন মেয়াদ শেষে যখন তাকে এই ইনস্ট্রুমেন্টের উপর সুদ প্রদান করে, সেই সুদের উপর 5% হারে কর কেটে নিয়ে বাদ বাকি সুদ ওই সিকিউরিটির মালিককে প্রদান করে। ঠিক আছে, তাহলে এখানে যখন মেয়াদ শেষ হবে তখন 5% হারে সুদ কর কেটে নিয়ে অবশিষ্ট যে আয়টা থাকবে বা সুদটা থাকবে, সেটা সিকিউরিটির মালিককে তার অ্যাকাউন্টে প্রদান করবেন। সেটা খেয়াল রাখতে হবে যে সরকারি সেভিংস ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কি হয়, যে সেভিংস ইনস্ট্রুমেন্টের যে মেয়াদ থাকে, মেয়াদ শেষে যে সুদ অর্জিত হবে, সেই সুদের উপর 5% হারে কর কেটে তারপরে অবশিষ্ট টাকা এই সেভিংস ইনস্ট্রুমেন্টের যিনি মালিক তিনি বা বিনিয়োগকারী বা করদাতা, তার অ্যাকাউন্টে এটা জমা দেওয়া হয়। তারপরে আমাদের 2 নম্বর ছিল, 1 নম্বর ছিল আমাদের সরকারি সিকিউরিটি আর 2 নম্বর ছিল আমাদের বাণিজ্যিক সিকিউরিটি। এবার আমরা আসি বাণিজ্যিক সিকিউরিটিতে। বাণিজ্যিক সিকিউরিটি কি? যে কোনো স্থানীয় কর্তৃপক্ষ, যেটা আমরা বলছিলাম আগেই, স্থানীয় কর্তৃপক্ষ মিউনিসিপ্যালিটি, সিটি কর্পোরেশন, কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি কর্তৃক বিলিকৃত ঋণপত্র বা বন্ডকে বাণিজ্যিক সিকিউরিটি বলে। তাহলে বাণিজ্যিক সিকিউরিটি আমরা কি কোনগুলো বোঝাচ্ছি, এটা অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা খেয়াল করবে এবং মনে রাখবে যে বাণিজ্যিক সিকিউরিটি কোনগুলো, সরকারি সিকিউরিটি কোনগুলো। তাহলে বাণিজ্যিক সিকিউরিটি আমরা বলছি কোনগুলো, যে স্থানীয় কর্তৃপক্ষ, যেমন মিউনিসিপ্যালিটি, সিটি কর্পোরেশন, পৌর কর্পোরেশন, কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি কর্তৃক বিলিকৃত ঋণপত্র বা বন্ডকে বাণিজ্যিক সিকিউরিটি বলে। তার মানে আমাদের স্থানীয় কর্তৃপক্ষ যারা আছে, আমরা যেগুলো বলে দেখি মিউনিসিপ্যালিটি বলি, সিটি কর্পোরেশন বলি, পৌর কর্পোরেশন বলি, সেইগুলো, আর কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি কর্তৃক বিলিকৃত ঋণপত্র বা বন্ডকে বাণিজ্যিক সিকিউরিটি বলে। বাণিজ্যিক সিকিউরিটিকে আবার 2 ভাগে ভাগ করা হয়। 2 ভাগে হবে এই শব্দটা, 2 ভাগে ভাগ করা হয় বাণিজ্যিক সিকিউরিটিকে। তাহলে আমরা 2 ভাগে ভাগ করি, যথা করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি, করযোগ্য বাণিজ্যিক সিকিউরিটি। ঠিক সরকারিটার মতো, সরকারি সিকিউরিটিও যেভাবে ভাগ করা হয়েছিল, আমাদের বাণিজ্যিক সিকিউরিটিও ঠিক একইভাবে ভাগ করা হয়েছে। ওখানে ছিল করমুক্ত সরকারি সিকিউরিটি, করযোগ্য সরকারি সিকিউরিটি। এখানেও ঠিক একই রকম আছে, করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি, করযোগ্য বাণিজ্যিক সিকিউরিটি। তোমাদের মনে রাখা অত্যন্ত সহজ। তাহলে এই করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি আমরা আগে জেনেছি যে এটার উপর করমুক্ত মানে কর দিতে হবে না, সেটা সহজেই বুঝতে পারছো তোমরা, যে বাণিজ্যিক সিকিউরিটি এর সুদ করমুক্ত, অর্থাৎ যে বাণিজ্যিক সিকিউরিটিতে অর্জিত সুদের উপর করদাতাকে কর দিতে হয় না, তাকে করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটির সুদ বলে। তাহলে যে বাণিজ্যিক সিকিউরিটি এর সুদ করমুক্ত, অর্থাৎ যে বাণিজ্যিক সিকিউরিটিতে অর্জিত সুদের উপর করদাতাকে বা সিকিউরিটির মালিককে কোনো কর দিতে হয় না, তাকে করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি এর সুদ বলে। এরূপ সিকিউরিটি হতে উৎসস্থলে কর কাটা হয় না, এজন্য এরূপ সিকিউরিটির সুদকে মোটাঙ্কিত করতে হয় না। যেহেতু উৎসস্থলে কর কাটা হচ্ছে না, সুতরাং এই সুদকে মোটাঙ্কিত করার প্রয়োজন নেই।
ওই যে সেভিংস ইনস্ট্রুমেন্ট যেটা আমরা আলোচনা করেছি ওটা যদি 5% কেটে নিয়েছে, তাহলে যখন আমরা আয় হিসেবে দেখাবো তখন কিন্তু সেটা মোটাঙ্কিত করতে হবে যে অ্যাকচুয়ালি সে সুদ তার কত প্রাপ্ত ছিল। সেটা আমরা পরে অঙ্কের ভিতরে দেখাই দেবো, পরেই আছে, এই নিয়ে তোমাদের হওয়ার দরকার নাই। আচ্ছা, তাহলে এবার আমরা বলছি এরূপ সিকিউরিটিতে উৎসস্থলে কর কাটা হয় না, এই জন্য এরূপ সিকিউরিটির সুদকে মোটাঙ্কিত করতে হয় না। এরূপ সিকিউরিটিতে প্রাপ্ত সুদ সম্পূর্ণ অকার্যধার্য। যেমন জিরো কুপন বন্ডের সুদ, তোমরা এটা প্রায় অঙ্কের ভিতরে পাবা। যখন অঙ্কে যাব আমরা, তোমরা দেখবো যে এই আইটেমটা প্রায়ই আছে যে জিরো কুপন বন্ডের সুদ, তাহলে এটা মনে রাখলে হলো জিরো কুপন বন্ডের সুদ সম্পূর্ণ অকার্যধার্য। তাহলে আমরা জিরো কুপন বন্ডের সুদ লিখলাম যে জিরো কুপন বন্ডের সুদ 10,000, তাহলে জিরো কুপন বন্ডের সুদ 10,000 বাদ অকার্যধার্য সম্পূর্ণ 10,000, তাহলে মোটা এর সাথে কিছুই যোগ হবে না। তাহলে করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটির একটা গুরুত্বপূর্ণ আইটেম হলো জিরো কুপন বন্ডের সুদ, এর উপরে কোনো কর দিতে হয় না, সম্পূর্ণ অকার্যধার্য। তারপর আসে এবার করযোগ্য বাণিজ্যিক সিকিউরিটি। করযোগ্য বাণিজ্যিক সিকিউরিটি, যে বাণিজ্যিক সিকিউরিটি অর্জিত সুদের উপর করদাতাকে কর দিতে হয় তাকে করযোগ্য বাণিজ্যিক সিকিউরিটির সুদ বলে। তার মানে যে বাণিজ্যিক সিকিউরিটিতে অর্জিত সুদের উপর করদাতাকে কর দিতে হয় তাকে আমরা বলছি কি, বা করযোগ্য বাণিজ্যিক সিকিউরিটি সুদ বলছি। এরূপ সিকিউরিটি সুদ মোট আয়ের অন্তর্ভুক্ত হয়। করযোগ্য বাণিজ্যিক সিকিউরিটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। ওখানে যেমন করযোগ্য সরকারি সিকিউরিটিকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, এখানে করযোগ্য বাণিজ্যিক সিকিউরিটিকেও ঠিক দুই ভাগে ভাগ করা আছে, একই রকম করে ভাগ করা। একটা হচ্ছে কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটি, আর একটা হলো কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি। তাহলে কর অগ্রিম সরকারি বাণিজ্যিক সিকিউরিটি ঠিক কর অগ্রিম সরকারি সিকিউরিটির মতো, আর কর বাদ বাণিজ্যিক সিকিউরিটিটা একটু আলাদা আছে। তাহলে কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটিটা আমরা এর একটু আগেই যেটা আলোচনা করলাম যে কর অগ্রিম সরকারি সিকিউরিটি ঠিক তদ্রূপ, তোমরা একটু পড়লেই বা শুনলেই এটা বুঝতে পারবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটি যে করযোগ্য বাণিজ্যিক সিকিউরিটি হতে সুদ অর্জিত হওয়ার পূর্বেই, অর্থাৎ সিকিউরিটি বিক্রয়ের সময় বা সুদের উপর অগ্রিম কর আদায় করা হয় তাকে কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটি বলে। যে করযোগ্য বাণিজ্যিক সিকিউরিটি হতে সুদ অর্জিত হওয়ার পূর্বেই, সুদ এখনো পাওয়া যায়নি, তার পূর্বেই অর্থাৎ সিকিউরিটি বিক্রয়ের সময় বা সুদের উপর অগ্রিম কর আদায় করা হয় তাকে কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটি বলে। একই রকম আমাদের কর অগ্রিম সরকারি সিকিউরিটির মতো, যে এখনো সুদ অর্জিত হয়নি, কিন্তু যখনই সিকিউরিটির ক্রেতা কিনতে যাবেন তখন বিক্রেতা বলবে যে নির্দিষ্ট মেয়াদ শেষে সে যত টাকা সুদ পেত সেই সুদের উপরে কত কর আসে সেই করটা তার সিকিউরিটি মূল্যের সাথে যোগ করে যে টাকাটা হয় সেই মূল্যে সে সিকিউরিটি ক্রেতার কাছে বিক্রি করবে। ঠিক সেই একই রকম এখানেও দেখো আমরা একটা এরকম উদাহরণ দিয়েছি। তারপরে কি বলছে যে সিকিউরিটি বিক্রয়ের সময় উহার উপর 5% হিসেবে উৎস অগ্রিম কর আদায় করা হয়। বিক্রয়ের সময় 5% হারে অগ্রিম আদায় করে নেওয়া হয়। যেমন আমরা একটা এখানে উদাহরণ দিয়েছি, সেটা দেখলে বুঝতে পারবা যে জনাব আহসান 1 জুলাই 2016 তারিখে 2 বছর মেয়াদি 2 লক্ষ টাকার 15% হারে করযোগ্য বাণিজ্যিক সিকিউরিটি ক্রয় করার জন্য আবেদন করেন। তাহলে জনাব আহসান কি করেছে, 1 জুলাই 2016 তারিখে 2 বছর মেয়াদি 2 লক্ষ টাকার 15% হারে করযোগ্য বাণিজ্যিক সিকিউরিটি ক্রয় করার জন্য আবেদন করেছে। তাহলে 2 বছর মেয়াদি 2 লক্ষ টাকার 2 দুগুণে 4 আর 15 4 15 60,000 টাকা সুদ আসে। তাহলে 60,000 টাকা যে সুদ পাবে 2 বছর পরে, সে তো এখনো পায়নি, যখন ক্রয় করতে যাবে তখন বিক্রেতা কি করবে, এই সুদটা হিসাব করবে যে 2 বছরে 2 লক্ষ টাকার 15% হারে কত সুদ হয়। তাহলে আমরা 2 দুগুণে 4 4 15 60, 60,000 টাকা সুদ হয়। সেই 60,000 টাকা সুদের উপর 5% কর কত আছে, 5 ছক 30, 5 ছক 30, তাহলে 3,000 টাকা। সেই 3,000 টাকা যে কর আসে সেই 3,000 টাকা কর 2 লক্ষ টাকার সাথে যোগ করে সেটাই কত হবে, 2,03,000 টাকা। এই 2,03,000 টাকায় এই সিকিউরিটিটা সে বিক্রয় করবে ক্রেতার কাছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটি সেটা কিভাবে ট্রানজাকশন হবে, লেনদেন হবে। সেটা হচ্ছে বিক্রেতা যে সিকিউরিটিটা বিক্রয় করবেন তার মূল্য কত, সিকিউরিটির মেয়াদ কত, সুদের হার কত, সেই মূল্য এবং মেয়াদ এবং সুদের হার দিয়ে
কত সুদ আসবে মেয়াদ শেষে, সেই সুদটার উপরে 5% কর কত আসে সেই করটাকে নির্ধারণ করবেন, সেই করটা সিকিউরিটি মূল্যের সাথে যোগ করবেন, যোগ করে যে টোটাল যত টাকা আসে তত টাকায় সেই সিকিউরিটির বিক্রেতা সিকিউরিটি ক্রেতার কাছ থেকে আদায় করে সিকিউরিটিটা বিক্রয় করবেন। তাহলে সেখানে দেখো আমরা আবার এখানে দেখা দিয়েছি যে বাণিজ্যিক সিকিউরিটি ক্রয় করার জন্য আবেদন করেন। এই ক্ষেত্রে সিকিউরিটি বিক্রয়কারী জনাব আহসানকে মেয়াদান্তে প্রদেয় সুদের উপর মেয়াদান্তে কত টাকা সুদ দেবে সেটা হিসাব করো। মেয়াদান্তে প্রদেয় সুদ তাহলে আছে 2 লক্ষ টাকার সিকিউরিটি ছিল 15% হারে 2 বছর 60,000 টাকার 60,000 টাকা সুদ হবে মেয়াদান্তে, তার উপরে 5%, তার উপর 5% কাটো 60,000 গুণ 5% করলে কত হয় 3,000 টাকা। এই 3,000 টাকা কর সহ সর্বমোট সিকিউরিটি মূল্য ছিল 2 লক্ষ, আর এই 3,000 টাকা হলো হচ্ছে কর, সেই কর যোগ করে 2,03,000 টাকা আদায় করবে। তাহলে সিকিউরিটি বিক্রেতা ক্রেতার কাছ থেকে 2,03,000 টাকা আদায় করে এই কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটিটা বিক্রি করবে। অ্যাকচুয়ালি ওই সিকিউরিটির মূল্য ছিল 2 লক্ষ টাকা, আর 3,000 টাকা যোগ করলো কেন? অগ্রিম কর নিয়ে নিল। সেই অগ্রিম কর 3,000 টাকা নিয়ে 2,03,000 টাকায় সে 2 লক্ষ টাকার সিকিউরিটিটা তার কাছে বিক্রি করলো। এখন মেয়াদ শেষে যে 60,000 টাকা সে সুদ পাবে, আর তার সিকিউরিটির মূল্য আছে আরো 2,60,000 টাকা পাবে, সেখানে কিন্তু আর কোনো কর কাটা হবে না, কারণ সে আগেই কর দিয়ে দিয়েছে। মেয়াদান্তে সিকিউরিটির মালিক বা বিনিয়োগকারী 60,000 টাকা সুদ সহ সর্বমোট 2 লক্ষ প্লাস 60,000 সমান 2,60,000 টাকা পাবেন। এই অবস্থায় আর কোনো কর কাটা হবে না। কেন কাটা হবে না? কারণ পূর্বেই সিকিউরিটি ক্রয়ের সময় সে কর দিয়েই সিকিউরিটি ক্রয় করেছে। এখন যদি আবার দেয় তাহলে 2 বার দেওয়া হয়ে যাবে, তাহলে সিকিউরিটির ক্রেতার লস হয়ে যাবে। সেজন্য এখন আর তার কোনো সিকিউরিটির উপরে এই সুদের উপরে কোনো কর দিতে হবে না। পরবর্তী কি আছে দেখো, কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি। আমাদের কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটি আলোচনা করছি, এইবার আমরা আলোচনা করব কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি। কর বাদ দিয়ে বাদ বাকি টাকা দেওয়া, এটা বোঝাই যাচ্ছে কর বাদ, করকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে যে টাকা সে মুনাফা বা সুদ পাবে তার উপর কর বাদ দিয়ে নিট যে মুনাফা পাবে সেটা কর সিকিউরিটির মালিককে প্রদান করবে। সেটা আমরা এখানে সংজ্ঞার ভিতরে একটু দেখে নিই। যে বাণিজ্যিক সিকিউরিটির আয় অর্জিত হওয়ার পর উৎসস্থলে কর কেটে রাখা হয় তাকে কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি বলে। তাহলে কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি কাকে বলে? যে বাণিজ্যিক সিকিউরিটির আয় অর্জিত হওয়ার পর উৎসস্থলে কর কেটে রাখা হয় তাকে কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি বলে। তার মানে নির্দিষ্ট মেয়াদ শেষে যে সিকিউরিটি সুদ পাবে তার উপরে উৎসস্থলে কর কেটে নিয়ে নেট সুদ কত আসে সেটা সিকিউরিটির মালিককে দিবে। ইসলামী শরিয়া ভিত্তিক সিকিউরিটি হলো এই ধরনের সিকিউরিটি। ইসলামী শরিয়া ভিত্তিক যে সমস্ত সিকিউরিটি আছে সেগুলো সবই এই ধরনের সিকিউরিটি। সেগুলো কি হয়, নির্দিষ্ট মেয়াদ শেষে যে সুদ আসে বা মুনাফা আসে তার উপরে উৎসস্থলে 5% কেটে নিয়ে নিট যে মুনাফা বা নিট সুদ হয় সেটা সিকিউরিটির মালিককে তার অ্যাকাউন্টে বা তাকে প্রদান করে থাকে। কারণ উৎসস্থলে যখনই সে মুনাফা বা সুদ নির্ধারণ করবে সেখানে লিখবে মুনাফা বা সুদ বাদ উৎসস্থলে কর্তন কর কর্তন 5% হারে কেটে নিয়ে নেট মুনাফা কত বা নেট সুদ কত সেটা সিকিউরিটির মালিককে প্রদান করবে। সেটাই এখানে বলা আছে দেখো, যে এই ধরনের সিকিউরিটির ক্ষেত্রে আয় বা মুনাফা প্রদানকারী কর্তৃপক্ষ আয় বা মুনাফার উপর উৎসস্থলে 5% কর কেটে রেখে অবশিষ্ট মুনাফা সিকিউরিটির মালিককে প্রদান করে, যেটা আমি বললাম এতক্ষণ। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিচ্ছি, মিস্টার আলমের কোনো এক বছরে ইসলামী শরিয়া ভিত্তিক সিকিউরিটি হতে মুনাফা বা আয় হয় 10,000 টাকা। মিস্টার আলম তার ইসলামী শরিয়া ভিত্তিক সিকিউরিটি ছিল, সেখান থেকে তার মুনাফা বা আয় হয়েছে 10,000 টাকা। মুনাফা বা আয় প্রদানকারী কর্তৃপক্ষ 5% হারে কর কেটে রাখে, এক্ষেত্রে প্রাপ্ত মুনাফা বা আয় হবে, তার মানে তার অর্জিত মুনাফা ছিল হলো 10,000 টাকা, কিন্তু মুনাফা বা যারা প্রদান করছে প্রদানকারী উৎসস্থলে 5% কর কেটে নিবে, কেটে নিলে তার 5% কেটে নিয়ে কত থাকে সেই টাকাটা মিস্টার আলম সাহেব পাবেন। সেটি খেয়াল করো যে মোট মুনাফা বা আয় হচ্ছে 10,000 টাকা বাদ কর্তনকৃত কর। এই যে আমরা বলছি এখানে যে ইসলামী শরিয়া ভিত্তিক সিকিউরিটিতে 5% উৎসস্থলে কেটে নাই, তাহলে 10,000 টাকার মুনাফা হয়েছে, 10,000 টাকার মুনাফার 5% করলে কত হয় 500 টাকা। এই 500 টাকা বাদ দিয়ে প্রাপ্ত মুনাফা বা নেট মুনাফা কত? নেট মুনাফা হলো 9,500 টাকা। তাহলে আলম সাহেব এই 9,500 টাকা সে নেট মুনাফা হিসেবে সে পেল, কিন্তু যখন সে অঙ্কে দেখাবে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তার মুনাফা অর্জিত হয়েছিল 10,000 টাকা, তখন সে অঙ্কে এই 9,500 টাকাকে মোটাঙ্কিত করে নেবে।
যে আমি ৯৫০০ টাকা পাইছি, তার মানে ৯৫% পাইছি, ৫% থেকে কেটে নিয়েছে। তাহলে ৯৫% যদি আমি এত টাকা হয়, আমার 1% কত, 100% কত, 100% কনভার্ট করলে এই ১০,০০০ টাকা হবে। তখন সে কিন্তু অঙ্কের ভিতরে দেখাবে যে মোট এই ৯৫০০ টাকাকে, এটা নেট মুনাফা, নেট মুনাফাকে সে মোটাঙ্কিত করে নিবে। মোটাঙ্কিত করার আমাদের একটা সূত্র আছে, আমরা পরে সেটা দেখাই দেব। তাহলে এই মোটাঙ্কিত করে নিয়ে যে তার সিকিউরিটি সুদ খাতে আয় দেখাবে ১০,০০০ টাকা। ঠিক আছে? কিন্তু যখন সে আবার কর নির্ধারণ করবে, তখন সে আবার পরে বাদ দেবে যে উৎসস্থলে আমার কর এত টাকা কর্তন হয়েছিল, সেটা বাদ দিয়ে দিবে। যে কর হয়েছে নির্ধারণ হয় শেষে, সেখান থেকে আবার এই ৫০০ টাকা বাদ দিয়ে দিবে। তাহলে এই ক্ষেত্রে সিকিউরিটির মালিক বা বিনিয়োগকারী মুনাফা বাবদ পাবেন ৯৫০০ টাকা। তাহলে যেটা আমরা বললাম যে ৯৫০০ টাকা পাবে, এবং সিকিউরিটির মালিকের পক্ষে ৫০০ টাকা কর জমা হবে। সিকিউরিটির মালিক মিস্টার আলম সাহেব, ওনার পক্ষে ৫০০ টাকা কর হিসেবে জমা হবে সরকারি রাজস্বে। ফলে তার মোট মুনাফা বা আয় হবে ৯৫০০ টাকা সে নিট পেয়েছে, আর তার পক্ষ থেকে ৫০০ টাকা কর প্রদান করা হয়েছে সরকারকে। তাহলে সেই ৫০০ টাকা যোগ করে ১০,০০০ টাকা, পরে তার মোট মুনাফা হয়েছে, মোট মুনাফা বা আয় হয়েছিল ১০,০০০ টাকা। কিন্তু সে নিজে এখন পকেটে আসছে তার ৯৫০০, আর ৫০০ টাকা সে সরকারকে দিয়ে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তার প্রাপ্য হলো ১০,০০০ টাকা সে মুনাফা পেয়েছে। ঠিক আছে? এবার আসো, হ্যাঁ, যেটা আমরা একটু আগে কথা বলছিলাম সেটাই, যে এখানে কি বলা হয়েছে, মোট আয় বা মুনাফার মোটাঙ্কিতকরণ। মোট আয় বা মুনাফার মোটাঙ্কিতকরণ কিভাবে করব? আমরা যে মুনাফাগুলো নেট পাবো, অথবা যেগুলোর উৎসস্থলে কর কেটে নিয়েছে, আমরা জানি যে কোনগুলো উৎসস্থলে কর কেটে নেয়, সেই ধরনের সুদ বা সিকিউরিটি সুদ বা সিকিউরিটির মুনাফা যেটি আমরা পাবো, সেগুলোকে নিট মুনাফা ধরবো। সেই নিট মুনাফাকে আমরা মোট মুনাফায় বা মোট আয়ে কনভার্ট করে নেব। ঠিক আছে? যে কিছু কিছু সিকিউরিটির আয় প্রদানকারী কর্তৃপক্ষ আয় প্রদানের সময় উৎসস্থলে কর কেটে রাখেন। যেটা আমি বললাম যে কিছু কিছু সিকিউরিটির আয় প্রদানকারী কর্তৃপক্ষ আয় প্রদানের সময় উৎসস্থলে কর কেটে রাখে। যে যখন তাকে আয় বা মুনাফা দিচ্ছে বা সুদ দিচ্ছে, দেওয়ার সময় উৎসস্থলে কর কেটে রাখছে, কেটে রেখে অবশিষ্ট টাকা দিচ্ছে। ফলে করদাতা যে আয় পান তাহা নিট আয়। করদাতা যেটা পাচ্ছে সেটা হলো নিট আয়। আমরা উপরে উদাহরণ থেকে দেখলাম যে মিস্টার আলম সাহেবের সুদ অর্জিত হয়েছিল ১০,০০০ টাকা, কিন্তু তাকে দিয়েছে ৯৫০০ টাকা, আর ৫০০ টাকা উৎসস্থলে কর কেটে নিয়েছে। কেটে নিয়ে কি করেছে, সেটা সরকারি রাজস্বে জমা দিয়েছে, আর আলম সাহেব নিট মুনাফা হিসেবে পেয়েছে ৯৫০০ টাকা। কিন্তু অ্যাকচুয়ালি তার মুনাফা প্রাপ্য ছিল ১০,০০০ টাকাই। তাহলে কিন্তু আমরা যখন অঙ্কে দেখাবো ১০,০০০ টাকাই দেখাবো। তার মানে নিট মুনাফা যেটা, ওইটাকে আমরা মোট অঙ্কিত করে নেব। মোট অঙ্কে কনভার্ট করলে কত হবে সেটা। যখনই আমরা দেখবো যে সিকিউরিটি সুদ খাতে আয় কোনগুলো উৎসস্থলে কর, এবং সেইগুলো যদি আমাদের দেওয়া থাকে সিকিউরিটি সুদ খাতে আয় এত টাকা, যদি আমরা দেখি যে সেটা হচ্ছে উৎসস্থলে কর্তন করা সিকিউরিটি, তাহলে আমরা সেটাকে মোটাঙ্কিত করব। আর যদি দেখি যে না, উৎসস্থলে কর কর্তন করা নাই, তাহলে সেটার মোটাঙ্কিত করার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখো, মোটাঙ্কিত করা বলে মোট আয় বা মোট সুদ আমরা কিভাবে বের করব, যে মোট আয় বা মোট সুদ সমান নেট আয় গুণ ১০০ ডিভাইডেড বাই ১০০ মাইনাস উৎসস্থলে কর্তনকৃত করের হার। কত পার্সেন্ট হারে কর্তন করছে এখানে? যেমন আমরা আগেরটাই দেখলাম ৫% হারে কর্তন করেছে, তাহলে এখান থেকে ১০০ থেকে মাইনাস করব ৫। ঠিক আছে? যে মোট আয় সমান হবে নিট আয় গুণ 100 বাই 100 মাইনাস উৎসস্থলে কর্তনকৃত করের হার। এখানে ৫%, সব বেশিরভাগই ৫%। আমরা এখন যা অঙ্ক পাবো সবই ৫%। আগে কিছু ভিন্নতা ছিল, এখন আর ওইটা নাই। তাহলে নিট আয় গুণ ১০০ ডিভাইডেড বাই 100 মাইনাস এখানে ৫%। উৎসস্থলে কর্তনকৃত সুদের হার হলো, করের হার হলো ৫%। তাহলে ৫ বিয়োগ করব। দেখো পরের লাইনে আমরা দিছি নিট আয় ইনটু 100 বাই এই 100 থেকে ৫ বিয়োগ করেছে, এটার আমি দেখে এখানে দেখাই দিই নত। তাহলে ৫% ছিল, ৫ বাদ দিয়ে হলো ৯৫। এইবার আমাদের নেট আয় কত ছিল আলম সাহেবের, ওইটা যদি আমরা হিসাব করি ৯৫০০ ছিল, গুণ উপরে ১০০ ঠিকই আছে, নিচে ৯৫। এই ৯৫ কাটলে এখানে হয় কত, এখানে হয় ১০০, ১০০ গুণ করলে ১০,০০০। তাহলে তার মোট আয় হলো ১০,০০০। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে মোট অঙ্কিত করার নিয়ম। তাহলে তোমরা এটা খেয়াল করবা যে এগুলো আমরা নেট সুদ পাবো বা নেট আয় পাবো, সেগুলোকে মোট সুদে বা মোট আয়ে যদি আমরা কনভার্ট করতে চাই, তাহলে সেটা আমাদের সূত্র হলো নিট আয় গুণ ১০০ বাই ১০০ মাইনাস উৎসস্থলে করের হার, কর্তনকৃত করের হার। উৎসস্থলে কর্তনকৃত করের হার, কোন হারে উৎসস্থলে কর্তন করেছে আমার সুদটা, হ্যাঁ, কর কর্তন করেছে, সুদের উপর কোন হারে আমাকে আমার এই যে প্রাপ্ত আমি যে সুদ পাচ্ছি তার উপরে কত হারে উৎসস্থলে কর করতে রয়েছে, সেই হারটা এখানে বিয়োগ করতে হবে।
তাহলে নিটাই গুণ 100 ডিভাইডেড বাই 100 মাইনাস উৎসস্থলে কর্তনকৃত করের হার। তাহলে এটা বিয়োগ করে এখন আমরা নিটাই তার সাথে 100 গুণ নিচে 95 দিয়ে এটা করলে আমরা পেয়ে যাব আমাদের কি হলো যে মোট আয় কত সেটা আমরা পেয়ে যাব। এবার আসো কোন কোন সিকিউরিটির সুদ মোটাঙ্কিত করতে হবে বা হবে না তার তালিকা। এখানে আমরা একটা তালিকা দিয়ে দিয়েছি যে কোনগুলো আমাদের মোটাঙ্কিত করতে হবে আর কোনগুলো মোটাঙ্কিত করতে হবে না, তার একটা তালিকা আমরা পাচ্ছি। এখানে খেয়াল করো তোমরা যে কোনগুলো আমাদের মোটাঙ্কিত করতে হবে আর কোনগুলো মোটাঙ্কিত করতে হবে না, এইগুলো তোমরা একটু মনে রাখবা। এগুলো যদি একটু মনে রাখো তাহলে তোমাদের অঙ্ক করার সময় অনেক ইজি হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। সিকিউরিটি সুদ খাতে আয় ছোট্ট একটা চ্যাপ্টার, আমরা এর উপরে আরেকটা ক্লাস নেক্সট ক্লাসটা নিব, অঙ্ক করব এর উপরে। সে অঙ্ক করার পরে কিন্তু তোমরা সহজে বুঝতে পারবা। তার আগে তোমাদের কিন্তু এই আজকে যেগুলো আমি পাঠদান করাচ্ছি পড়াচ্ছি সেগুলো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে, একটু বুঝতে হবে, তারপরে কিন্তু তাহলে যদি যাও তাহলে অঙ্ক করা সুবিধা হবে। তাহলে এখানে কি দিয়েছে সিকিউরিটি সুদের প্রকার আর মোটাঙ্কিত করতে হবে কি হবে না সেটা আমরা ডান পাশে লিখছি। তাহলে 1 নম্বর হচ্ছে কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ, কর মুক্ত, এটুকু তো কোনো করই দেওয়া হচ্ছে না, তাহলে এটা মোটাঙ্কিত করতে হয় না। তারপর আছে কি কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ, কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আগেই কর দিয়ে দেওয়া হচ্ছে, যখন সিকিউরিটি ক্রয় করা আছে তখনই আমরা কর দিয়ে দিচ্ছি। সুতরাং কর দিয়েই যেহেতু আমি সিকিউরিটিটা ক্রয় করেছিলাম, এখন যে সুদ পাচ্ছি একবার মোট সুদই পেয়ে যাচ্ছি, আমার এই সুদের উপর কোনো টাকা পয়সা কাটিনি, এই জন্য মোটাঙ্কিত করতে হয় না। তাহলে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ এটাও মোটাঙ্কিত করার প্রয়োজন নাই। করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি সুদ ওই সরকারিটার মতোই, এটাও মোটাঙ্কিত করতে হয় না, যেহেতু এই করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি যেহেতু আমাদের মোট আয়ের অন্তর্ভুক্ত হয় না, সুতরাং এটা মোটাঙ্কিত করারও কোনো প্রয়োজন নেই। আর এর উপরে যেহেতু কোনো করই দিতে হয় না, কর যেহেতু দিতে হয় না সেহেতু কর কাটে নাই, না কাটলে তো সেটা মোটাঙ্কিত করার কোনো প্রয়োজনই নাই। তারপরে আসছে কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটি সুদ, এটাও কর মুক্ত সরকারি কর অগ্রিম সরকারি সিকিউরিটির মতো, যে কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটি সুদ, এটাও কর অগ্রিম দিয়ে সে সিকিউরিটি সুদটা ক্রয় করেছে, পরে নির্দিষ্ট মেয়াদ শেষে যে কর সে পাবে, নির্দিষ্ট মেয়াদ শেষে যে সুদ সে পাবে বা আয় সে পাবে তার উপর আর কোনো কর কাটা হবে না, সুতরাং এটাও মোটাঙ্কিত করতে হয় না। তাহলে আমরা এখানে চারটে দেখলাম যে এই চারটের উপর কোনো মোটাঙ্কিত করতে হয় না। একটা হচ্ছে কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ, কর মুক্ত বাণিজ্যিক সিকিউরিটি, কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ, কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটি সুদ, এভাবে মনে রাখলে হলো, একদম সহজ। যে কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ আর কর মুক্ত বাণিজ্যিক সিকিউরিটি সুদ এটা মোটাঙ্কিত করতে হবে না। কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ, কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটি সুদ এটাও মোটাঙ্কিত করতে হবে না। তাহলে মোটাঙ্কিত করতে হবে কোনটা? কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি সুদ বা আয় বা মুনাফা, এটা মোটাঙ্কিত করতে হবে। এটা আমরা বলছিলাম ও কর বাদ তার উৎসস্থলেই ওখানে কর কেটে রেখে তারপরে সিকিউরিটির মালিককে সুদটা প্রদান করা হয় বা আয়টা বা মুনাফাটা প্রদান করা হয়। যে নির্দিষ্ট মেয়াদ শেষে যখন সিকিউরিটির মালিকের ওই সিকিউরিটির মেয়াদ শেষে যাবে, মেয়াদ শেষে যখন সে সুদ বা আয় বা মুনাফা নিতে যাবে তখন সুদ বা আয় মুনাফা কত হলো সেই মুনাফার উপরে 5% হারে কর কত এসছে সেই করটা বাদ দিয়ে অবশিষ্ট নিট মুনাফাটা সিকিউরিটির মালিককে প্রদান করে। সুতরাং সিকিউরিটির মালিক যেহেতু নিট মুনাফা পাচ্ছে, সুতরাং তার এই মুনাফাটাকে মোটাঙ্কিত করে তার মোট মুনাফা কত ছিল বা মোট আয় কত ছিল সেটা আমরা বের করে সেটা অঙ্কের ভিতরে দেখা দেবো যে অ্যাকচুয়ালি তার মোট আয়টা কত ছিল। তাহলে খেয়াল রাখো যে কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি সুদ বা আয় বা মুনাফা মোটাঙ্কিত করতে হবে, কারণ কর বাদ দিয়েই তার নিট দিয়েছে, এটা আমরা মনে রাখা সহজ, যে কর বাদ দিয়ে আমাকে নিট সুদ বা নিট মুনাফা দিয়েছে, তাহলে সুতরাং এখন এই নিটটাকে আমাকে মোটাঙ্কিত করতে হবে। তারপরে ছিল কি সঞ্চয়পত্রে বা সেভিংস ইনস্ট্রুমেন্টের সুদ, যেগুলো সেভিংস ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা আলোচনা করেছি সেই সেভিংস ইনস্ট্রুমেন্টের যে সুদ সেই সুদটাও কিন্তু উৎসস্থলে 5% কর কেটে রাখে, আমরা ওখানে আলোচনাও করেছি, তোমরা আবার দেখে নিবা। সেখানে যে সঞ্চয়পত্রের বা সেভিংস ইনস্ট্রুমেন্ট যে সুদ সেই সুদটা যখন এই সিকিউরিটির মালিককে প্রদান করা হবে, সেভিংস ইনস্ট্রুমেন্টের মালিককে প্রদান করা হবে তখন উৎসস্থলে 5% কর কেটে রেখে তারপরে কিন্তু অবশিষ্ট টাকাটা নিট মুনাফা বা নিট সুদটা সিকিউরিটির মালিককে প্রদান করেছে। সুতরাং যেহেতু সিকিউরিটির মালিক এখানে নিট মুনাফা বা নিট সুদ পেয়েছেন, সুতরাং সেটাকে মোটাঙ্কিত করতে হবে, সেটা মোটাঙ্কিত করে তারপরে আমরা অঙ্কের ভিতরে সেটা দেখাবো। তাহলে তোমরা এই 6টা জিনিস অবশ্যই মনে রাখবে, আগামী ক্লাসে যেন এইগুলো
তোমাদের মনে থাকে সেইভাবে তোমরা চেষ্টা করবে, কারণ পরে ক্লাসে কিন্তু আমরা অঙ্কের ভিতরে যাব, তখন এগুলো আমাদের লাগবে না যে কোনগুলো আমরা মোটাঙ্কিত করব, কোনগুলো মোটাঙ্কিত করব না। সুতরাং এগুলো তোমরা মনোযোগ সহকারে একটু পড়বে এবং সহজ জিনিস, শুধু করবাদ বাণিজ্যিক সিকিউরিটি সুদ বা মুনাফা বা আয় হচ্ছে মোটাঙ্কিত হবে, আর সঞ্চয়পত্রে বা সেভিংস ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেই সেভিংস ইনস্ট্রুমেন্ট গুলো কোনগুলো সেগুলো তোমরা একটু মুখস্থ করে নিবে। তাহলে এই সেভিংস ইনস্ট্রুমেন্ট সুদের উপরে সুদটাকে আমরা মোটাঙ্কিত করবো, এই দুইটা বিষয়ের। আর বাদ বাকি যেগুলো আছে কর মুক্ত আর কর অগ্রিম, সেগুলো সরকারি এবং বাণিজ্যিক এই কোনোটার উপরেই সুদকেই আমরা মোটাঙ্কিত করব না, সেটা তোমরা খেয়াল করবে। তাহলে এরপরে হ্যাঁ, সবাইকে আজকের মতো ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বাইরে বেশি ঘোরাফেরা না করে স্বাস্থ্যবিধি মেনে চলো, বাসায় অবস্থান করো, বাসায় থেকে পড়ালেখা করো মনোযোগ সহকারে, সেই আশা রাখি, সেই প্রত্যাশা করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।